দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম। দেখো, আমরা মানে আগের দিনের ক্লাসে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ফার্স্ট পার্টটা হয়েছিল। আমরা কি কি আলোচনা করেছি একটুখানি দেখে নিই প্রথমে। আমরা যেটা আলোচনা করে নিয়েছি সেটা হচ্ছে তোমার প্রথমে ভ্যান ডক রিয়াকশন আইসোথার্ম ভ্যান ডক রিয়াকশন আইসোথার্মটাকে বলা হয়েছে। ভ্যান ডক রিয়াকশন আইসোথার্ম বলার পরে হচ্ছে তুমি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলোকে ইন্ট্রোডিউস করতে পেরেছো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা প্রথমে কে এ ইন্ট্রোডিউস করেছিলাম। সেইটাই তোমার যখন বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড স্টেট আমি কনসিডার করছি, সেখান থেকে কেপির কথা বলা হয়েছে, সেখান থেকে কেসির কথা বলা হয়েছে এটা। আর এগুলো হচ্ছে একটা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এরা হচ্ছে বেসিক্যালি ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি। আর একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কে এক্স। এইটা এইটা ডিপেন্ডস অন বোথ টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা বলা হয়েছে। আর এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো পারস্পরিক রিলেশন যেটা, সেগুলো বলা হয়েছে। রিলেশন among various ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে কেপি কেসি রিলেশন, কেপি কে এক্স রিলেশন, কেসি কে এক্স রিলেশন, এসবগুলো বলা হয়েছে। আর এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা করবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে বিভিন্ন অ্যাসপেক্টগুলো সেগুলো একটুখানি আমরা আলোচনা করেছি। আচ্ছা, আজকে যেটা আলোচনা করবো ঠিক ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে। দেখো, আজকে যেটা আলোচনা করব মানে মূলত হচ্ছে লা সাতিলিয়ার প্রিন্সিপাল। এটা মূলত আমাদের লা সাতিলিয়ার প্রিন্সিপালটা আসার জন্য প্রথমে ভ্যান ডক ইকুয়েশন বলে একটা জিনিস আছে, সেইটা একটুখানি দেখে নিতে হবে। ভ্যান ডক ইকুয়েশন, অথবা তুমি এটাকে বলতে পারো ভ্যান ডক রিয়াকশন আইসোবার। আচ্ছা, ভ্যান ডক রিয়াকশন আইসোবার থেকে ভ্যান ডক রিয়াকশন আইসো করে চলে যেতে হবে। ভ্যান ডক রিয়াকশন আইসো করে যেতে হবে। সেখান থেকে মূলত আমরা চলে যাব লা সাতিলিয়ার প্রিন্সিপাল। মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো এক্সটার্নাল কন্ডিশনগুলোর উপর কেমন করে ডিপেন্ড করে, সেই অনুযায়ী লা সাতিলিয়ার প্রিন্সিপাল আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, যে এই ডেল্টা জি ভার্সেস
যাই প্লট যেটা মানে গিভস ফেনার্জ অফ রিয়াকশন তার সঙ্গে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের যে প্লট এটা একটুখানি কমপ্লিকেটেড লাগতে পারে আর কি, সেই জিনিসটাকে নিয়ে তারপর আমাদের আলোচনা করে নিতে হবে। এটা করলেই মোটামুটি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যে জিনিসটা পড়তে হয় সেই পার্টটা আমাদের হয়ে যাবে। এটা পরে একটা ক্লাসে আমরা যেটা করব যে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিলেটেড বিভিন্ন রকমের যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আছে, নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মূলত কাজটা। তাহলে আমরা পরপর করে শুরু করি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে ভ্যান ডক ইকুয়েশন। আচ্ছা, এই ভ্যান ডক ইকুয়েশনটা অনেক রকমভাবে ডিরাইভ করা যায়, আমরা অন্তত দু রকমভাবে ডিরাইভটা করব। এবারে যদি তোমায় দু রকম না, আমি তিন রকমভাবে ডিরাইভ করব, তিন রকম করে জিনিসটাকে ডিরাইভ করব। এবার তোমাকে দেখতে হবে পরীক্ষায় কি রকমভাবে ডিরাইভ করতে হবে সেইটা কিছু মেনশন করে দিয়েছে কিনা। অনেক সময় না পরিষ্কার লেখা থাকে স্টার্টিং ফ্রম ভ্যান ডক রিয়াকশন আইসোথাম ডিরাইভ ভ্যান ডক ইকুয়েশন। মানে কোশ্চেন একদম এই রকম ভাবে লেখা থাকে যে স্টার্টিং ফ্রম ভ্যান ডক রিয়াকশন আইসোথাম ডিরাইভ ভ্যান ডক ইকুয়েশন। তখন তোমার স্টার্টিং পয়েন্টটা কিন্তু বলে দিচ্ছে, স্টার্টিং পয়েন্ট থেকেই তোমাকে স্টার্ট করতে হবে। আমি সেখান থেকে শুরু করছি। তার আগে একটা কথা বলে দিই যে ভ্যান ডক ইকুয়েশনটা, সেই ভ্যান ডক ইকুয়েশনটা অ্যাকচুয়ালি তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা টেম্পারেচারের উপরে কেমন করে ডিপেন্ড করে সেইটা বোঝার জন্য করা হয়। তা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইটাকে বোঝা হবে হচ্ছে তোমার ভ্যান ডক ইকুয়েশন থেকে। আচ্ছা, এবারে প্রথম যে ডেরিভেশনটা সেটা ডেরিভেশন অফ ভ্যান ডক ইকুয়েশন ফ্রম ভ্যান ডক রিয়াকশন আইসোথাম। সেইটা পরীক্ষায় অনেক সময় দেয় ৩ নম্বর বা ৪ নম্বরের প্রবলেম হিসেবে দেয়। তাহলে সেইটা কেমন করে হ্যান্ডেল করবো প্রথমে দেখে। আচ্ছা, কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন, যেটা যে সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0, যেখানে এআইটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস। ith কেমিক্যাল স্পিসিস কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এআই। আর নিউ আইটা জানো সেটা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস, যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো প্রোডাক্টের জন্য পজিটিভ এবং রিঅ্যাকট্যান্টের জন্য নেগেটিভ ধরে দেয়া হয়। আচ্ছা, এবারে তাহলে আগের দিনে একদম শুরুতেই যে ভ্যান ডক রিয়াকশন আইসোথামটা পড়েছে সেটা কেমন দেখতে ছিল না, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস আরটি এল এন কেপি প্লাস আরটি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি। আমি এটা ওই স্ট্যান্ডার্ড একটা প্রেশারের টার্মসে দেখছি। ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস আরটি এল এন কেপি প্লাস আরটি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ডিরাইভ করছি, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট। তো সেটা করলে দেখো এখান থেকে তুমি দুটো টার্ম পাবে। একটা হচ্ছে মাইনাস আর এল এন কেপি, আর হচ্ছে মাইনাস আরটি ডেল এল এন কেপি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। দুটো টার্ম পেলে এইখান থেকে তুমি একটা টার্ম পাবে, তাহলে আর সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো। আর বাকি যে জিনিসগুলো আছে যদি কনস্ট্যান্ট প্রেশারে টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটা জিরো হয়ে যাবে। সেখান থেকে তুমি একটা টার্ম পেলে। কি হলো দেখো, মাইনাস আর এল এন কেপি মাইনাস আরটি ডেল এল এন কেপি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি প্লাস আর সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো। আর একটা টার্ম আমি এখানে লিখেছি, কিন্তু এই টার্মটা লেখা না লেখা সমান, কারণ এটা আলটিমেটলি তোমাকে জিরো দেবে। হ্যাঁ, মানে এখানে তো মানে এখানে টিটাকে কনস্ট্যান্ট রেখে এল এন কেপির ডেরিভেটিভ, আবার এল এন কেপিকে কনস্ট্যান্ট রেখে টি এর উপর ডেরিভেটিভ। এটা হচ্ছে তোমার এই সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরোকে কনস্ট্যান্ট রেখে টি এর উপর ডেরিভেটিভ, আবার টিটাকে কনস্ট্যান্ট রেখে বাকিটির উপর ডেরিভেটিভ। সেই মতো করে চারটে টার্ম লিখেছি। কিন্তু পরের টার্মটা যেটা, এই পরের টার্মটা অ্যাকচুয়ালি তোমার জিরো, কারণ ভিতরে যে পার্টটা আছে সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, সেটা কোনো রকম ভাবেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না যদি প্রেশারটা আমি কনস্ট্যান্ট রাখি। তাহলে এবার আমি এটা টি দিয়ে দুদিকে গুণ করে দিলাম। তাহলে কি হলো, টি ডেল ডেল্টা জি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কেপি প্লাস আর টি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, মানে পরের টার্মটাকে আগে লিখেছি আর এই পার্টটাকে শেষে করে দিলাম মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। আচ্ছা, এবারে এই যে মাইনাস আর টি এল এন কেপি প্লাস আর টি সামেশন ওভার আই নিউ আই এল এন পি আই বাই পি জিরো, এটাই তো ডেল্টা জি। এই যে এই ইকুয়েশন থেকে এটাই তো ডেল্টা জি। তাহলে এটার জায়গায় তুমি আবার ডেল্টা জিটাকে লিখে দিলে হয়ে গেল কত, ডেল্টা জি মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। এবার এই মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পিটাকে বাঁ দিকে নিয়ে চলে এসেছি। তাহলে আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি, সেটা হয়ে গেল ডেল্টা জি মাইনাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি এট কনস্ট্যান্ট পি। এই পুরো জিনিসটা হচ্ছে তোমার ডেল্টা এইচ।
এটা কোথা থেকে পেয়েছো না গিবস হেলমোজ ইকুয়েশন। এই গিবস হেলমোজ ইকুয়েশনের ডেরিভেশনটাও যখন আমরা করেছিলাম তখন এই কথাটা বারবার উল্লেখ করা হয়েছিল যে যে তোমার ওই গিবস এনার্জির টেম্পারেচার ডিপেন্ডেন্সটা যে ইকুয়েশন থেকে তুমি পাবে সেটা হচ্ছে গিবস হেলমোজ ইকুয়েশন। এবারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু আবার ডেল্টা জি এর উপর নির্ভর করে, সেখানে এখানেও দেখো গিবস হেলমোজ ইকুয়েশনটা ব্যবহৃত হয়েছে, হয়ে যেটা দাঁড়াচ্ছে যে ডেল এল এন কেপি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার। এইটা হচ্ছে তোমার ভ্যান ডপ ইকুয়েশন। ভ্যান ডপ ইকুয়েশনের ডেরিভেশনটা কি করে হলো না ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম থেকে আমি পরপর করে এসে ডেল এল কেপি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার, এটা হয়। দিস ইজ দ্য ভ্যান ডপ ইকুয়েশন। আচ্ছা, এবারে যেহেতু ডেল্টা এইচটা কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জের সঙ্গে সমান, সেখানে এই ইকুয়েশনটাকে অনেক সময় বলা হয় ভ্যান ডার রিয়াকশন আইসোবার। মানে এখানে এমন নয় যে প্রসেসটা কনস্ট্যান্ট প্রেসারে করা হচ্ছে বলে এটা আইসোবার বলা হচ্ছে, সেটা না। এখানে ডেল্টা এইচ যেটা হয়েছে সেইটাই কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জের সঙ্গে সমান। এখানে এই যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে ভ্যান ডার রিয়াকশন আইসোবার। তো দেখো তাহলে এই স্টার্টিং ফর্ম ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম, ভ্যান ডপ ইকুয়েশনটা বা ভ্যান ডপ রিয়াকশন আইসো বারটার ডেরিভেশনটা কেমন ভাবে করলে তাতে যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় আমায় বলো, কিন্তু পরিষ্কার কিনা জিনিসটা। ঠিক আছে পুরোটা? ঠিক আছে তো? আচ্ছা, আর একটা অ্যাপ্রোচে করবো, সেকেন্ড অ্যাপ্রোচ। আমি 3 রকম করে করবো বলেছি। সেকেন্ড অ্যাপ্রোচ যেটা যেটা কম্পারেটিভলি একটু সহজ দেখতে, দেখো একদম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডেফিনেশনে তুমি চলে এসো। ফ্রম দ্য ডেফিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি সমান কত, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। এবারে লগ নিয়ে নাও, তাহলে এল এন কেপি ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। আর ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অ্যাট differentiate both sides with respect to temperature at constant pressure কি দাঁড়াচ্ছে ডেল এল এন কেপি বাই ডেল্টা at constant p, সেটা হয়ে যাচ্ছে মাইনাস আর ডেল ডেল্টা জি জিরো বাই টি বাই ডেল টি at constant p। এটা হয়ে গেল ডেল এল এন কেপি বাই ডেল্টা at constant p, সেটা হচ্ছে ডেল্টা এইচ জিরো বাই আর টি স্কোয়ার। কারণ দেখো এই যে পার্টটা ডেল ডেল্টা জি জিরো বাই টি বাই ডেল্টা at constant p, সেটা আবার গিবস হেলমোজ ইকুয়েশন থেকে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার হয়। এবারে যেটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে এটাও স্ট্যান্ডার্ড স্টেটে লিখলাম, সেখানে ডেল এল এন কেপি বাই ডেল্টা কনস্ট্যান্ট বেড়ে ডেল্টা এইচ জিরো বাই আর টি স্কোয়ার হয়ে গেল। এইটা হচ্ছে ভ্যান ডপ ইকুয়েশন বা ভ্যান ডপ রিয়াকশন আইসোবার। তো দেখো কত সহজে তুমি মানে আগের থেকে অনেক সহজে তুমি কিন্তু ভ্যান ডপ ইকুয়েশনটা বা ভ্যান ডপ রিয়াকশন আইসোবারটা পেয়ে গেলে। তাহলে পরীক্ষায় যদি তোমার কিছু উল্লেখ না করে দেয় তাহলে আমি এই পরের অ্যাপ্রোচে করতে পারি। মানে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম থেকে শুরু করে যদি ভ্যান ডপ ইকুয়েশন বলে তখন আগের অ্যাপ্রোচটা কারো উপায় নেই। কিন্তু যদি ওসব কিছু না মেনশন করে দেয় তাহলে এইরকম ভাবে আমি করবো, অনেক সহজে তোমার হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা দেখো যে এইখানে যখন তুমি লিখছো ডেল এল এন কেপি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পেছনে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার, এখানে ডেল্টা এইচ আছে জাস্ট। আর মানে স্ট্যান্ডার্ড স্টেট এখানে উল্লেখ করা নাই, কিন্তু এখানে দেখো যেটা দাঁড়াচ্ছে এটা স্ট্যান্ডার্ড স্টেটে এনথালপি অফ দ্য রিয়াকশনস আছে। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন সেম ইকুয়েশন হবে তখনই যখন ডেল্টা এইচ আর ডেল্টা এইচ জিরো সমান। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্টেট মানেটা কি? দেখো যদি আইডিয়াল গ্যাস ফেজ একটা রিয়াকশনস হয়, একটা গ্যাস ফেজ রিয়াকশন আছে যেখানে গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করছে, তখন আচ্ছা তার আগে একটা বলি যে গ্যাসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্টেট মানেটা কি, যে আইডিয়াল গ্যাস অ্যাট ওয়ান বার প্রেশার যদি হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড স্টেট কোন একটা গিভেন টেম্পারেচারে। আর যদি এক্সটার্নাল প্রেশার তুমি উল্লেখ কিছু না করে দাও তাহলে জাস্ট নর্মাল সিচুয়েশনটা। এবারে আইডিয়াল গ্যাস যদি হয় মানে গ্যাস ফেজ রিয়াকশন গ্যাসগুলো যদি আইডিয়ালি বিহেভ করে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার এনথালপি প্রেসারের উপর ডিপেন্ড করে না। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনথালপি কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করে না। সেই জন্য তুমি এনথালপির যে চেঞ্জটা সেটা তুমি এতে করলে মানে তোমার ওয়ান বার প্রেসারে করলে নাকি অন্য কোনো একটা আরবিট্রারি প্রেসার করলে কিচ্ছু এসে গেল না। সেটাই হচ্ছে ব্যাপার যে ফর আইডিয়াল গ্যাস এনথালপি যে ফাংশন অফ টেম্পারেচার অনলি, ফর আইডিয়াল গ্যাস ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো, সেখানে দুটো ইকুয়েশন কিন্তু এফেক্টিভলি একই ইকুয়েশন হয়ে যায়। আর যদি রিয়েল গ্যাস হয়, রিয়েল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আমি যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পুরোটাকে লিখছি, কারণ আমার এই যে কেপি ডেফিনেশনটার মধ্যেই বা
এখানে এখানে যে এই যে তুমি ধরো এখানে যে ইকুয়েশন গুলো লিখেছিলে, এই যে ইকুয়েশনটা পরিষ্কার এখানে কেপি দিয়ে বলতে পারে, সার্টেনলি আপনি আইডিয়াল গ্যাসই ধরে নিচ্ছি। আর যদি নন আইডিয়াল গ্যাস কখনো হয়, তখন যেটা ইম্পর্টেন্ট যে খুব অল্প প্রেশার চেঞ্জ করলে ওই এনথালপির চেঞ্জটা এতটাই কম হয় যে তুমি অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা এইচ আর ডেল্টা এইচ জিরো সমান ধরে নিতে পারো। আইডিয়াল গ্যাস ফেজ রিয়াকশন হলে তোমার কোনো ব্যাপারই নাই, কারণ যেহেতু এনথালপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, সেখানে স্ট্যান্ডার্ড স্টেটে হলো নাকি অন্য কোনো আরবিট্রারি প্রেশারে হলো কিচ্ছু এসে গেল না। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে যদি হয়, তাহলে কিন্তু তোমাকে ওই এই অ্যাপ্রক্সিমেশনটা করতে হবে যে ঠিক আছে একটা সার্টেন প্রেশার রিজিয়নের মধ্যে ডেল্টা এইচ এবং ডেল্টা এইচ জিরো মোরাললেস একই, মানে এনথালপির প্রেশার ডিপেন্ডেন্সটা তুমি নেগলিজিবলি স্মল বলে জাস্ট বাদ দিতে পারো। ঠিক আছে, তো দেখো তাহলে সেকেন্ড অ্যাপ্রোচে তুমি যদি ভ্যান ডপ ইকুয়েশনটা ডেরিভেশনটাকে করো, তাহলে কেপি ডেফিনেশন থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত চলে আসতে পারবে। দেখো এটা কোনো অসুবিধা আছে? মানে কেউ যদি মনে করে যে সে একাধিক ডেরিভেশন তৈরি করবে না, তাকে আমি বলবো আগের ডেরিভেশনটাকে করতে। এই ডেরিভেশনটা একটু লম্বা হলো, এই ডেরিভেশনটা করলে তোমাকে যদি স্টার্টিং ফর্ম ভ্যান ডপ রিয়াকশন আইসোথাম উল্লেখ করে দেয়, তাহলেও তুমি এটা কাজে লাগাতে পারবে, আর কিছু উল্লেখ না করে দিলেও তুমি কাজে লাগাতে পারবে। কেউ যদি মনে করে শুধু পরেরটা করবো, তাহলে কিন্তু স্টার্টিং ফর্ম ভ্যান ডপ রিয়াকশন আইসোথাম থেকে যদি ডেরিভেশনটাকে করতে দেয়, তাহলে তোমার কিন্তু কোনো লাভ হবে না। দুটো তো করতে পারলে খুবই ভালো, কিন্তু দুটো যদি করতে না চাও, তাহলে অন্তত প্রথমেরটা করো, পরেরটা না করলেও চলবে। ঠিক আছে, বোঝা গেল এখন পর্যন্ত? আচ্ছা, আর একটা অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচটা তোমার যখন ফেজ ইকুইলিব্রিয়াম পড়া হয়, মানে ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, সেই জায়গাতেই ডেরিভেশনটা সেইখানে পরীক্ষায় পড়ে জিনিসটা, মানে ভ্যান ডপ ইকুয়েশন ফ্রম ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন থেকে ভ্যান ডপ ইকুয়েশন। আচ্ছা, ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশনটা প্রথমে কি একটুখানি বলি। ধরো তুমি একটা কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করছো। কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সলিডের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়াম বা লিকুইডের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়াম, এই টাইপের একটা ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করছো, কনডেন্স ফেজ ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আচ্ছা তার জন্য এরকম একটা ইকুয়েশন আছে, ডি এল এন পি বাই পি জিরো বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার, যেখানে পিটা হচ্ছে ভেপার প্রেশার আর পি জিরো হচ্ছে 1 বার, মানে লগের ভেতরটা ইউনিটলেস নাম্বার হয়ে যাওয়ার জন্য আমি এরকম ভাবে লিখেছি। তাহলে এই যে জিনিসটা, এইটা হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন। তাহলে এই স্টার্টিং ইকুয়েশনটা তোমাকে লিখে ফেলতে হবে। ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন ফর দ্য টাইম বিং তোমাকে মেমোরাইজ করে নিতে হবে। হ্যাঁ, এটা আমরা যখন ওই ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের ফেজ ডায়াগ্রাম বা ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কনসিডার করবো, সেটা পরের সেমিস্টারে আছে ফেজ ইকুইলিব্রিয়ামটা, সেখানে তুমি এই ইকুয়েশনটা পাবে। হ্যাঁ, ডি এল এন পি বাই পি জিরো বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আর। আচ্ছা, এবারে এই যে কনডেন্স ফেজ আর ভেপার ফেজ যে ইকুইলিব্রিয়ামটা, সেখানে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখো, ধরো অ্যাক্টিভিটির টার্মসে কে, এটা কি হবে না অ্যাক্টিভিটি ফর দ্য ভেপার ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ দ্য কনডেন্স ফেজ। আচ্ছা, তাহলে অ্যাক্টিভিটি অফ দ্য ভেপার বাই অ্যাক্টিভিটি অফ দ্য কনডেন্স ফেজ। আচ্ছা, এবারে পিওর সলিড বা পিওর লিকুইড, তার অ্যাক্টিভিটি 1 ধরা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমি পুরো জিনিসটাকে ইন টার্মস অফ প্রেশার বলি, তাহলে অ্যাক্টিভিটি অফ দ্য ভেপার যেটা, সেটা বেসিক্যালি কি পি বাই পি জিরো। এখানে ধরে নিতে যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, তো ভেপারটা যদি আইডিয়ালি বিহেভ করছে ধরে নিই, তাহলে অ্যাক্টিভিটি অফ দ্য ভেপার ইজ নাথিং বাট বাই পি বাই পি জিরো। তার মানে কেপিটা কি হয়ে গেল, বেসিক্যালি পি বাই পি জিরো, মানে অ্যাজিউমিং দ্যাট দ্য ভেপার বিহেভস আইডিয়াল। এটাকে তুমি অ্যাজিউম করে নিই, তাহলে দেখো এই যে কেপিটা ইজ নাথিং বাই পি বাই পি জিরো, তাহলে এখানে পি বাই পি জিরো কেপি বসিয়ে দাও, তাহলে কি হলো ডিএলএন কেপি বাই ডিটি, সেটা হয়ে গেল ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার। দিস ইজ নাথিং বাট দ্য ভ্যান ডপ ইকুয়েশন। ঠিক আছে, তো দেখো খুব ইজিলি তুমি ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন থেকে ভ্যান ডপ ইকুয়েশনটা নিয়ে চলে এলে। তার পরীক্ষায় যদি এটা উল্লেখ করে দেয়, যেটা হয়তো তোমার এবারে মানে অনেকের কি হচ্ছে, ওয়ান কম্পাউন্ড ফেজ ডায়াগ্রাম বা ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন বা ক্ল্যাপেরান ইকুয়েশন এগুলো হয়নি বা সিলেবাসে এখনো পর্যন্ত ছিলই না, তাদের ক্ষেত্রে এইভাবে করতে দেবে না। যাদের ক্ষেত্রে এটা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে দিয়ে দেবে যে ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন থেকে ভ্যান ডপ ইকুয়েশন তুমি ডিরাইভ করো, তুমি ইজিলি করে ফেলতে পারো।
এবং তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যদি তোমাকে উল্টোটা বলতো যে প্রসেস ক্যাপিটাল ইকুয়েশন ডিরাইভ করো ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন। দেখো কিছুই না, তুমি স্টার্টিং ইকুয়েশনটা ডিএলএন কেপি বাই ডিটি সমান ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার ধরলে, লাস্টেরটা প্রথমে লিখলে, এটা হচ্ছে তোমার ভ্যান ডপ ইকুয়েশন। এবারে তারপর তুমি লিখলে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপিটা হচ্ছে পি বাই পি জিরো হয়ে যাচ্ছে, এবার এখানে কেপির জায়গা পি বাই পি জিরো বসিয়ে দিলে দেখো প্রসেস ক্যাপিটাল ইকুয়েশনটা হয়ে গেল। তোমার যদি এরকম দেয় যে ডিরাইভ প্রসেস ক্যাপিটাল ইকুয়েশন ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন, তুমি জাস্ট এটা রিভার্স অর্ডারে চলে গেলে, মানে এখানে এই প্রসেস ক্যাপিটাল ইকুয়েশনটা লিখে তারপরে তুমি কেপির জায়গায় পি বাই পি জিরো বসিয়ে তুমি ভ্যান ডপ ইকুয়েশনটা পেয়ে গেলে। এখন হচ্ছে ভ্যান ডপ ইকুয়েশনটা শুরুতে লিখবে, তারপরে পি বাই পি জিরোর জায়গায় কেপি বসাবে, সরি কেপির জায়গায় পি বাই পি জিরো বসাবে, সেখান থেকে প্রসেস ক্যাপিটাল ইকুয়েশনটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে তিনটে অ্যাপ্রোচে আমি ভ্যান ডপ ইকুয়েশনটাকে করলাম। এটা কারো কোনো সমস্যা থাকলে বলে নাও। এই ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে, পরীক্ষা কিন্তু দেবে। ঠিক আছে, সবাই বুঝেছো? ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, আমি করলাম যেটা ভ্যান ডপ ইকুয়েশনটা, সেটাকে বলা হচ্ছে ভ্যান ডপ রিয়াকশন আইসো বার, কারণ ওখানে ডেল্টা এইচটা আছে, ডেল্টা এইচ হচ্ছে হিটের চেঞ্জ আর কনস্ট্যান্ট প্রেশার। এবার আমরা করব ভ্যান ডপ রিয়াকশন আইসো কোর, যেখানে হিটের চেঞ্জ তার কনস্ট্যান্ট ভলিউমে হবে। তার জন্য আমি কি লিখছি না, আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। এটা আগের দিনই দেখবে কেপি কেসি রিলেশন বের করা হয়েছে, কেপি ইকুয়াল টু কেসি সি জিরো আর টি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ। তাহলে এল এন কেপি কত হবে? এল এন কেসি প্লাস ডেল্টা নিউ এল এন টি প্লাস ডেল্টা নিউ এল এন সি জিরো আর বাই পি জিরো। মানে এটা তুমি জাস্ট লগ নিলে। আচ্ছা, এবার এটাকে ডিফারেন্সিয়েট করছো উইথ রেসপেক্ট টু টেম্পারেচার কিপিং প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে ডেল এল এন কেপি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি, সেটা হচ্ছে এইদিকে ডেল এল এন কেসি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি প্লাস ডেল্টা নিউ বাই টি। আর এই পার্টটা যেহেতু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এখানে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স নাই বলে এই পার্টটা তোমার জিরো হয়ে গেছে। তাহলে আমার লাগবে হচ্ছে ডেল এল এন কেসি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি, সেটা হয়ে যাবে ডেল এল এন কেপি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট পি মাইনাস ডেল্টা নিউ বাই টি। আর এই জিনিসটা কি, ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার আমি অলরেডি করেছিলাম, মাইনাস ডেল্টা নিউ বাই টি। তাহলে দেখো আর টি স্কোয়ার নিচে চলে গেলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ আর টি, আর ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ আর টি এইটাই হচ্ছে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা ইউ এর সঙ্গে সমান। তাহলে কি হয়ে গেল, ডেল এল এন কেসি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট হয়েছে ডেল্টা ইউ বাই আর টি। তাহলে এই যে ইকুয়েশনটা এলো, এখানে ডেল্টা ইউ আছে, ডেল্টা ইউ ইজ নাথিং বাট দ্য হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সেই জন্য এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ভ্যান ডপ রিয়াকশন আইসো কোর। This is Van Dop reaction isochore. Del ln Kc by delta at constant pitch, that is delta U by R square. Van Dop reaction isochore. তাহলে ঠিক আছে, বোঝা গেল ভ্যান ডপ রিয়াকশন আইসোকোর তুমি কি করে পেলে? ভ্যান ডপ ইকুয়েশন থেকে শুরু করে ভ্যান ডপ রিয়াকশন আইসোকোর তুমি পেয়ে গেলে। ঠিক আছে, যদি তোমাকে বলে যে স্টার্টিং ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন তুমি ভ্যান ডপ রিয়াকশন আইসোকোরটাকে ডিরাইভ করো, তাহলে তুমি ওইটা ধরে নিতে পারছো ডেল এন কেপি বাই ডেল্টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটাকে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার, এটাকে ধরে নিয়ে তুমি জাস্ট এইটুকু করলে দেখো জিনিসটা হয়ে যাচ্ছে। হলো তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, আচ্ছা এবারে ভীষণ ইন্টারেস্টিং জিনিসটা আমরা বলি লা সাতিলিয়ার প্রিন্সিপাল। লা সাতিলিয়ার প্রিন্সিপালটা খুব ভালো করে শিখবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর উপরে বেশ করে সমস্ত জায়গায় সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসবে, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে এই জায়গা থেকে সব পরীক্ষায় কোশ্চেন আসবে। এবারেই যেমন তো এসএসসি পরীক্ষাতেই একটা দিয়েছিল, সেটা হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে তোমার এর এফেক্ট, তোমার ইনার গ্যাস ইন্ট্রোডিউস করার এফেক্ট করে সব কোশ্চেন টোশ্চেন, যে কোনো জ্যাম বলো নেট বলো সব জায়গাতে কিন্তু লা সাতিলের প্রিন্সিপাল থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, লা সাতিলের প্রিন্সিপালটা কি বলা হচ্ছে? কনসিডার এ রিভার্সিবল রিয়াকশন হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম if the external parameter say concentration of reactants or products, temperature, pressure, presence of inert gas, etc.,
which contours the equilibrium constant is changed, then the reaction will orient itself in such a way that the effect of change can be minimized. এটাই হচ্ছে লা সাতিলিয়ার প্রিন্সিপাল। মানে একটা রিভার্সেবল বিক্রিয়া, সে ধরো সাম্যাবস্থায় আছে, এবার সাম্যাবস্থার নিয়ন্ত্রণকারী যে এক্সটার্নাল কন্ডিশন গুলো আছে, সেটা রিয়াকশন প্রোডাক্টের কনসেন্ট্রেশন হতে পারে, টেম্পারেচার হতে পারে, প্রেশার হতে পারে, কোনো ইনার গ্যাসের এফেক্ট হতে পারে, সেগুলো এক বা একাধিককে চেঞ্জ করলে রিয়াকশন নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে করে সে চেঞ্জের এফেক্টটাকে সে মিনিমাইজ করতে পারে। এইটাকে বলা হচ্ছে লা সাতিলিয়ার প্রিন্সিপাল। তাহলে লা সাতিলিয়ার প্রিন্সিপালের মধ্যে তোমাকে চারটে এফেক্ট দেখতে হয়। একটা হচ্ছে কনসেন্ট্রেশনের এফেক্ট, একটা হচ্ছে টেম্পারেচারের এফেক্ট, একটা হচ্ছে প্রেশারের এফেক্ট, আর একটা হচ্ছে ইনার গ্যাসের এফেক্ট। এই চারটে এফেক্ট আমরা দেখব। প্রথমে এফেক্ট অফ কনসেন্ট্রেশনটাই আসি। আচ্ছা, এফেক্ট অফ কনসেন্ট্রেশনে দেখো, যদি একটা টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশনকে এইরকম ভাবে লেখো, নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট ডট ডট, সেখানে ইকুইলিব্রিয়াম আছে বলে ইকুইলিব্রিয়াম সাইন দিলাম, সেখানে নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট ডট ডট, তখন ভ্যান ডার রিয়াকশন আইসোথার্মটা ডেল্টা জি হয়ে যাচ্ছে মাইনাস আরটি এল এন কে প্লাস আরটি এল এন কিউ, মাইনাস আরটি এল এন কে এ প্লাস আরটি এল এন কিউ। এইটা হচ্ছে ভ্যান ডার রিয়াকশন আইসোথার্ম, যেখানে কিউটাকে বলা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। এই কিউটা হচ্ছে তোমার, একে কি বলা হচ্ছে, রিয়াকশন কোশেন্ট। রিয়াকশন কোশেন্ট। আর কেটা সেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, যেটা বেসিক্যালি ওই দেখো, মানে আচ্ছা, রিয়াকশন কোশেন্ট যখন করবো তখন অ্যাক্টিভিটি অফ ডি তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই তার পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এ তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। আর কে এ যেটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হুইচ ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি। সেটা ওই একই জিনিসে হবে, কিন্তু রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের অ্যাক্টিভিটিগুলোকে তোমাকে ইকুইলিব্রিয়ামে নিতে হবে। হ্যাঁ, এই কে এটা কিন্তু একটা টু ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সেটা তুমি মাথায় রাখো। আর এবার ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামে তো ডেল্টা জিটা জিরো হয়, কেন ডেল্টা জিটা জিরো হয়, তাহলে কে আর কিউটা সমান বলে। এই যে অ্যাট ইকুইলিব্রিয়াম কিউ ইকুয়াল টু কে এ অ্যান্ড হেন্স ডেল্টা জি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, আমি যেটা করলাম যে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে, ধরে নাও তুমি কোনো রিয়াক্ট্যান্টকে অ্যাড করছো বা প্রোডাক্টকে সরিয়ে দিচ্ছ, মানে রিয়াক্ট্যান্টকে অ্যাড করছো অ্যান্ড আর প্রোডাক্টকে তুমি সরিয়ে নিচ্ছ। তাহলে দেখো রিয়াক্ট্যান্ট অ্যাড করলে, তাহলে এই কিউ যেটা দেখো, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচার ফাংশন, এটা তো কিছু চেঞ্জ হবে না। এবার রিয়াক্ট্যান্ট যদি অ্যাড করা হয়, তাহলে অ্যাক্টিভিটি অফ এ, অ্যাক্টিভিটি অফ বি, এরা হচ্ছে বাড়লো, আর প্রোডাক্টটাকে তুমি না যদি সরাও তো ভালো, সরালেও একই ব্যাপার। তাহলে অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট সেগুলো বেসিক্যালি কমে যাচ্ছে। তাহলে কিউ এর ভ্যালুটা কি হবে, ডিনোমিনেটরটা বেড়ে গেল, নিউমারেটরটা কমে যাচ্ছে। মানে আমি কি বলছি দেখো, এখানে আমি প্রোডাক্টটাকে ফিক্স রেখে রিয়াক্ট্যান্ট অ্যাড করতে পারি, রিয়াক্ট্যান্টটা ফিক্স রেখে প্রোডাক্টকে সরিয়ে নিতে পারি, আবার দুটো একসাথে করতে পারি। যাই করি না কেন, কিউ এর ভ্যালুটা কিন্তু এখানে তোমার কমছে। আর কিউ এর ভ্যালু যদি কমে যায়, দেখো কিউ এর ভ্যালু কমে যাচ্ছে, তাহলে আরটি এল এন কিউ এর ভ্যালু কমে গেল। তাহলে আরটি এল এন কিউ এর ভ্যালু যদি কমে যায়, তাহলে এই আরটি এল এন কে এ যেটা, সেটা তখন ডমিনেট করে গেছে, তাহলে ওভারঅল জিনিসটা কি হবে, ওভারঅল জিনিস তখন নেগেটিভ হয়ে যাবে। তো ওভারঅল জিনিসটা নেগেটিভ হওয়া মানে প্রসেসটা স্পন্টিনিয়াস হয়ে যাওয়া এবং ফরওয়ার্ড ডিরেকশনে স্পন্টিনিয়াস হওয়া। তখন দেখো রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে স্পন্টিনিয়াস হচ্ছে, অর্থাৎ মোর অ্যান্ড মোর রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে কি বলছি, যখন আমি একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, তখন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি আমি রিয়াক্ট্যান্ট অ্যাড করি অ্যান্ড অর প্রোডাক্টটাকে সরিয়ে নিই, তাহলে রিয়াকশন কোশেন্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তোমার কমছে। আগে হচ্ছে ইকুইলিব্রিয়ামে কে এ আর কিউটা হচ্ছে সমান ছিল, বা মাইনাস আরটি, মানে আরটি এল এন কে এ আর আরটি এল এন কিউ তারা সমান ছিল, বাট অপোজিট ইন সাইন ছিল, সেই জন্য ওভারঅল জিনিসটা জিরো হচ্ছিল। এখন মাইনাস আরটি এল এন কে এটা ফিক্সই রয়ে গেল, কিন্তু আরটি এল এন কিউটা তার পরিমাণটা যদি কমে যায়, তাহলে ডেল্টা যেটা নেগেটিভ হয়ে যাবে, তখন রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে স্পন্টিনিয়াস হবে। আর এবারে কিন্তু উল্টো দিকে করি, যে আমি প্রোডাক্টটাকে অ্যাড করলাম, রিয়াক্ট্যান্টটাকে সরিয়ে দিলাম। প্রোডাক্ট অ্যাড করলে রিয়াক্ট্যান্টটা সরিয়ে নিলে কিউ এর ভ্যালুটা বাড়ছে, যখন এই কিউ এর ভ্যালুটা বাড়ছে, এটা কিন্তু পজিটিভ সাইন নিয়ে এসছে, তখন ডেল্টা জিটা পজিটিভ হয়ে যাবে। তখন ফরওয়ার্ড ডিরেকশনে রিয়াকশনটা যাবে না, কারণ ব্যাকওয়ার্ড ডিরেকশনে রিয়াকশনটা স্পন্টিনিয়াসলি ঘটবে, অর্থাৎ মোর অ্যান্ড মোর প্রোডাক্ট সে রিয়াক্ট্যান্টে ফিরে আসবে। সেটা এখানে লেখা হয়েছে যে ইফ রিয়াক্ট্যান্টস আর অ্যাডেড অ্যান্ড আর প্রোডাক্টস আর রিমুভ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার,
value of Q decreases, then delta G becomes negative, so forward reaction takes place spontaneously. That means more and more reactants will be transformed into product. On the other hand, if products are added or reactors are removed, value of Q increases, তখন delta G greater than 0 হয়েছে, তখন backward reaction takes place spontaneously, অর্থাৎ more and more products will be transformed into reactants. তাহলে বুঝতে পারলে লাসাতিলের প্রিন্সিপালের কনসেন্ট্রেশন এফেক্টটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? কি রে, লাসাতিলের প্রিন্সিপালে তোমার যে কনসেন্ট্রেশনের এফেক্টটা সেটা পরিষ্কার? আর এবারে চলে এসো এফেক্ট অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচারটা দাঁড়িয়ে আছে হচ্ছে ভ্যান ডপ ইকুয়েশনের উপরে বেস করে। ডিএলএন কেপি বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কয়ার। আর এবারে কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন আর ডেল্টা এইচটা নেগেটিভ। ডেল্টা এইচটা নেগেটিভ মানে ডিএলএন কেপি বাই ডিটিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে যখন টেম্পারেচার বাড়াবে তখন এলএন কেপি অ্যাজ ওয়েল এজ কেপিটা ডিক্রিজ করতে হবে। তখন এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে তখন ডেল্টা এইচটা নেগেটিভ বলে ডিএলএন কেপি বাই ডিটিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি ডিটির যে সাইন হবে ডিএলএন কেপির সাইন অন্য হবে, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে এলএন কেপিটাকে কমতে হবে বা কেপিটাকে কমতে হবে। তাহলে এলএন কেপি বা কেপি যদি কমে যায় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে। আচ্ছা, উল্টো দিকে যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয় তখন ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0, তখন ডিএলএন কেপি বাই ডিটিটা গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিটির যা সাইন ডিএলএন কেপি তাই সাইন হয়ে যাবে। সেখানে ওই ইনক্রিজ ইন টেম্পারেচার এলএন কেপি অ্যাজ ওয়েল এজ কেপি ইনক্রিজ করবে, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস। মানে দেখো এই এই ভ্যান ডপ ইকুয়েশন থেকে তুমি পরিষ্কার এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে যে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, সেটা তুমি পরিষ্কারভাবে দেখো। ঠিক আছে, এটা টেম্পারেচারের এফেক্টটা পরিষ্কার। ঠিক আছে তো? এটা বুঝতে পেরে তো আগেরটা এফেক্ট অফ টেম্পারেচারটা পরিষ্কার তো, নাকি কোনো কিছু অসুবিধা হলে বলবে, চুপচাপ থেকো না। আর এবারে চলে আসে এফেক্ট অফ প্রেসার। আর এফেক্ট অফ প্রেসারের জন্য এই যে টিপিক্যাল রিয়াকশনটা তুমি কনসিডার করেছিলে না, নিউ এ প্লাস নিউ বি থেকে হচ্ছে নিউ ডি ডি প্লাস নিউ ই, এইটার জন্য তুমি কেপিটা প্রথমে বুঝে নাও। কেপিটা হচ্ছে ডি এর পার্শিয়াল প্রেসার অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ডি, ই এর পার্শিয়াল প্রেসার অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, নিচে হচ্ছে এ এর পার্শিয়াল প্রেসার বাই পি জিরো তার পাওয়ার নিউ এ, মানে বি এর পার্শিয়াল প্রেসার বাই পি জিরো পাওয়ার হচ্ছে নিউ বি ডট 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 ডট। আর এবারে পার্শিয়াল প্রেসারগুলোকে তুমি লিখতে পারছো মোল ফ্র্যাকশন কিন্তু টোটাল প্রেসার হিসাবে। সেটা লিখলাম যে ডি এর পার্শিয়াল প্রেসারটা হচ্ছে ডি এর মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম ইনটু টোটাল প্রেসার। ঠিক একই রকম ভাবে তোমার ই এর জন্য, এ এর জন্য, বি এর জন্য লিখলাম। আচ্ছা, এবারে দেখো এইটা এটা তুমি হয়তো একটা লাইন তুমি এটাকে চেঞ্জ করতে, এখানে এক লাইন লিখে নিতে পারতে যে এক্স ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, এক্স ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, এটা মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ বি ডট ডট ডট, তার সাথে যেটা রয়ে গেল পি বাই পি জিরো তার পাওয়ার ডেল্টা নিউ, যেখানে ডেল্টা নিউটা হচ্ছে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের যোগফল মানে রিঅ্যাকট্যান্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের যোগফল। আচ্ছা, এবারে মোল ফ্র্যাকশন মানে কি? যে পিসিসের মোল ফ্র্যাকশনের কথা বলছি তার নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। তো সেখানে এক্স ডি, এক্স সি, এক্স এ, এক্স বি সেগুলো আমি লিখে ফেললাম যে নাম্বার অফ মোলস অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, তার পাওয়ার যেমন নিউ ডি আছে। ঠিক একই রকম ভাবে এক্স এর জায়গায় লিখলাম নাম্বার অফ মোলস অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস পাওয়ার নিউ ই। তাহলে এইভাবে সব কটাই লিখে ফেললাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এবারে এই এন কন্টেনিং টার্মগুলোকে তুমি একসাথে করে দিলে এন ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি, এন ই অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ই
এন এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, এন বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি ডট ডট ডট, তার সঙ্গে রইল কত, পি বাই এন টোটাল ইন্টু পি জিরো তার পাওয়ার ডেল্টা নি। এখানে এন টোটালটা অ্যাডিশনাল তোমার এখানে চলে এসেছে, তা হচ্ছে এন টোটাল মানে পি বাই এন টোটাল ইন্টু পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নি। তাহলে এইটাকে অনেক সময় এই যে প্রথম টার্মটাকে অনেক সময় কে এন বলা হয়। হ্যাঁ, এটা একটা আলাদা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো করে ভেবে এটাকে একটা কে এন বলা হয়। দেখ, এটা কেন বললে কি না বললে তাতে কিছু এসে গেল। তাহলে প্রথম পার্টটা হচ্ছে ফার্স্ট টার্ম বলছি, পরেরটা হচ্ছে সেকেন্ড টার্ম বলছি। আচ্ছা, এবারে তুমি এখান থেকে তিনটে কেস দেখো। ধরো ডেল্টা নিউ যদি পজিটিভ হয়, ডেল্টা নিউটা যদি পজিটিভ হয় তাহলে প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা বাড়বে। কিন্তু কেপি এটা টু ইকুইলিব্রিয়াম করার ক্ষেত্রে প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যদি প্রেসার বাড়ালে ডেল্টা নিউ যখন পজিটিভ, খেয়াল করো ডেল্টা নিউ যখন পজিটিভ তখন প্রেসার বাড়ালে এই সেকেন্ড টার্মটা বাড়ছে বলে ফার্স্ট টার্মটাকে কমতেই হবে, কারণ কেপিটা কনস্ট্যান্ট। আর ফার্স্ট টার্মটা কমা মানেটা কি? দেখো, এই জিনিসটা কমানো মানে হচ্ছে যে প্রোডাক্টের নাম্বার অফ মোলসগুলো কমতে হবে, রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোলসগুলো বাড়তে হবে, তার মানে কি বেসিক্যালি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটবে। আর যখন ডেল্টা নিউটা পজিটিভ তখন প্রেসার যদি বাড়ানো হয় তাহলে তোমার সেকেন্ড টার্মটা বাড়ছে, তাহলে ফার্স্ট টার্মটা কমতে হবে। তাহলে এই ফার্স্ট টার্মটা মানে এইটা কমা মানে হচ্ছে মোর অ্যান্ড মোর প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টে মানে ফিরে আসতে হবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা করবে। আর এবার ডেল্টা নিউ যদি নেগেটিভ হয়ে যেত তাহলে উল্টোটা, ডেল্টা নিউ নেগেটিভ হলে প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা তোমার কমছে, তখন ফার্স্ট টার্মটা বাড়তে হবে। ফার্স্ট টার্মটা বাড়তে হলে মোর অ্যান্ড মোর রিঅ্যাকশন প্রোডাক্টে যেতে হবে, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে। আর ডেল্টা নিউ যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে এই পার্টটা যেহেতু মানে প্রেসার ডিপেন্ডেন্ট পার্টটা তোমার 1 হয়ে গেল, তখন সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রেসারের কোনো এফেক্ট নেই। সেটাই আমি এখানে বলে দিয়েছি যে কেস ওয়ানে যখন ডেল্টা নিউটা পজিটিভ তার এক্সাম্পল হচ্ছে পিসিএল 5 ভেঙে গিয়ে পিসিএল 3 বা সিএল 2 হচ্ছে। এক্ষেত্রে সেকেন্ড টার্ম ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার, সেখানে ফার্স্ট টার্ম মাস ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার, সেখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্সট। আর আবার নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া হচ্ছে তার ক্ষেত্রে ডেল্টা নিউটা নেগেটিভ, কারণ 1 আর 3 স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা 3, 1 আর 3 মিলে 4, 4 থেকে যাচ্ছে কত 2 এ, ডেল্টা নিউটা থাকে নেগেটিভ। সেকেন্ড টার্ম ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেসার, সেকেন্ড টার্মটা তোমার মানে এখানে যে সেকেন্ড টার্মটা বলেছিলাম এই সেকেন্ড টার্মটা তোমার ডিক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন প্রেসার, তাহলে ফার্স্ট টার্মটা ইনক্রিজ করবে, ফার্স্ট টার্মটা ইনক্রিজ করা মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে। আর যখন তোমার ডেল্টা নিউটা জিরো হয়ে যাচ্ছে তখন এর কোনো প্রেসার ডিপেন্ডেন্স থাকবে না, যেমন H2 প্লাস I2 মিলে 2HI হচ্ছে, তার ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন তুমি দেখবে। এগুলো আসলে সব গ্যাস ফেজে রিয়াকশনটা হচ্ছে, এগুলো পাশে জি গুলো লিখে দিলে ভালো হতো। জি 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 জি, ঠিক আছে? বুঝতে পারলে প্রেসার ডিপেন্ডেন্সটা? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ইনার্ট গ্যাস ডিপেন্ডেন্সটার জন্য না তুমি ওই এক্স্যাক্টলি একই ইকুয়েশন থেকে স্টার্ট করবে। যখন ইনার্ট গ্যাসের এফেক্টটা তুমি দেখবে ওই একই ইকুয়েশন থেকে স্টার্ট করছে। এবারে কি হচ্ছে দেখো, ধরো ইনার্ট গ্যাসটা তুমি অ্যাড করছো অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড টেম্পারেচারে, তাহলে কি হবে একটু প্রথমে দেখি। ইনার্ট গ্যাস ইজ অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আর কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কেপি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেসার মানে এই পিটা হচ্ছে কনস্ট্যান্ট। এবারে তুমি দেখো যে তিনটে সিচুয়েশনে যখন ডেল্টা নিউটা পজিটিভ, ডেল্টা নিউ পজিটিভ হয়ে গেলে এবারে ইনার গ্যাস অ্যাড করলে তো এন টোটালটা বাড়ে। এন টোটালটা বাড়লে বেসিক্যালি যে সেকেন্ড টার্ম যেটা, সেই সেকেন্ড টার্মটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে দেখো ইনার গ্যাস অ্যাড করছি মানে তো টোটাল নাম্বার অফ মোলসটা বাড়ছে। তাহলে আমি যদি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রাখি, তাহলে প্রেসার কনস্ট্যান্ট রেখে আমি যদি ইনার গ্যাসটাকে অ্যাড করি তাহলে ডেল্টা নিউ যখন পজিটিভ তখন কি হচ্ছে, সেকেন্ড টার্মটা সেটা বেসিক্যালি ডিক্রিজ করছে। সেকেন্ড টার্ম ডিক্রিজ করলে ফার্স্ট টার্মটাকে ইনক্রিজ করতে হবে, কারণ কনস্ট্যান্ট টেম্পারেচার কেপিটা কনস্ট্যান্ট। ফার্স্ট টার্ম ইনক্রিজ করা মানে হচ্ছে মোর অ্যান্ড মোর রিঅ্যাকশন প্রোডাক্টে ট্রান্সফার হবে, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে। আচ্ছা, ডেল্টা নিউ যদি নেগেটিভ হয়ে যায়, ডেল্টা নেগেটিভ হয়ে গেলে সেকেন্ড টাইম ইনক্রিজ করবে, মানে ডেল্টা নিউটা যদি তোমার নেগেটিভ হয়ে যায়, হুম, তখন ওই যেহেতু এন টোটালটা নিচে আছে তাহলে সেকেন্ড টাইম ইনক্রিজ করবে উইথ দ্য অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, ফার্স্ট টার্মটা ডিক্রিজ করতে হবে, সেখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটে যাবে। আর ডেল্টা নিউ যদি জিরো হয়ে যায় তার কোনো এফেক্ট থাকবে না। আর এই ইনার্ট গ্যাসটাই যদি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে না অ্যাড করে কনস্ট্যান্ট ভলিউম আর টেম্পারেচার আমি অ্যাড করতাম, তাহলে কিন্তু কোথায় কোনো এফেক্ট থাকবে না, কারণ কনস্ট্যান্ট ভলিউম এবং টেম্পারেচারের প্রেসার টোটাল নাম্বার অফ মোলসের সঙ্গে যদি প্রপোর্শনাল, ডেল্টা নিউর ভ্যালু যাই হোক না কেন এই পি বাই এন টোটাল এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে বলে, তাহলে এক্ষেত্রে
ইনার্ট গ্যাস অ্যাডিশনের কোনো এফেক্ট থাকবে না। তাহলে এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস সেইটা তুমি পরিষ্কারভাবে বুঝে যেতে পারো। তাহলে দেখো, তাহলে লাসাতিলের প্রিন্সিপাল এই যে চারটে অ্যাসপেক্ট ছিল, একটা হচ্ছে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশনের সঙ্গে চেঞ্জটা, 2 নম্বর হচ্ছে তোমার টেম্পারেচারের এফেক্টটা, 3 নম্বর হচ্ছে প্রেশারের এফেক্টটা, 4 নম্বর হচ্ছে এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, তার এফেক্টটা আমি পরিষ্কার দেখতে পারি। তাহলে এই লাসাতিলের প্রিন্সিপালটা খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা ভীষণ কাজের, মানে তোমাকে অর্গানিক ইনঅর্গানিকের যে সমস্ত ল্যাবরেটরিতে যখন রিয়াকশনগুলো করবে, তখন সকল ইল্ড যদি তোমাকে বাড়াতে হয়, ইল্ড বাড়াতে গেলে তোমার অ্যাকচুয়ালি কোথা থেকে কি করতে হবে, মানে কি করবে না করবে, সেইটা কিন্তু এই জায়গার মধ্যে পুরোপুরি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো তাহলে এই পার্টটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট আর একটা পার্ট আমাদের করতে হবে, এই পার্টটা একটু ভালো করে দেখো, যে Gibbs এনার্জি অফ এ রিয়াকশন এজ এ ফাংশন অফ অ্যাডভান্সমেন্ট অফ অর এক্সটেন্ট অফ রিয়াকশন। Gibbs এনার্জি অফ এ রিয়াকশন অ্যাজ এ ফাংশন অফ অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন, সেখান থেকে ডেল্টা জি ভার্সেস জাই প্লটস এইগুলো আমার দেখতে হবে। আচ্ছা, ব্যাপারটা শুরু করছে এইরকম ভাবে, দেখো, ফর দ্য ফান্ডামেন্টাল from the fundamental equation of thermodynamics, dg equal to minus sdt plus vdp plus summation over I mu by dni, এটা আমরা অলরেডি পড়েছি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, মানে যখন ফার্স্ট লেকচারে এটা আমরা দেখেছি। আর এবার টেম্পারেচার প্রেশারকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি এই দুটো পার্ট বেসিক্যালি 0 হয়ে গেল। তাহলে রইল কত, ডিজিটা সামেশন ওভার আই মিউ আই ভি এনআই, যেখানে মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল আর এনআইটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস। আচ্ছা, এবারে পরে টিপিক্যাল রিয়াকশন, আমি শর্ট হ্যান্ড নোট এখানে রিয়াকশন থেকে দেখি সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে দেখবে মানে আমি যদি এই যাই হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন হয়, তাহলে আমি লিখতে পারি যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আইগেসপিসিকে নাম্বার অফ মোলস এনআইটা হচ্ছে ইনিশিয়ালি তার নাম্বার অফ মোলস কি ছিল, এনআই 0 প্লাস নিউ আই ইন্টু যাই, যেখানে যাইটা হচ্ছে তোমার ওই টি টাইমে আইগেসপিসিকে নাম্বার অফ মোলস মাইনাস শুরুতে আইগেসপিসিকে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই নিউ আই। তাহলে এই যে যাইটা, এই যাইটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। এই যাইটাকে বলা হবে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে ডি এনআইটা তাহলে কত হলো, নিউ আই ইন্টু ডিজাই হলো। আমি যখন মানে ডেরিভেটিভ হিসেবে লিখছি ডিএনআই, সেটা হচ্ছে নিউ আই ইন্টু ডিজাই। আচ্ছা, এখানে এইটা কিন্তু শুরুতে নাম্বার অফ মোল, সেটা সাডেনলি যত রিয়াকশনটা এগোবে তার উপরে কোনোভাবে ডিপেন্ড করবে না বলে এর চেঞ্জটা সাডেনলি হচ্ছে 0। আর এখানে আর একটা পার্ট হয়তো তুমি লিখতে পারতে, যেমন নিউ আই ডিজাই লিখলাম, আর একটা হচ্ছে যাই ডি নিউ আই লিখতে পারতাম। সেটা আমি ধরে নিচ্ছি যে স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্টটা হচ্ছে তোমার মানে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের উপরে স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট ডিপেন্ড করে না। ডি এনআই এর জায়গায় লিখলে মিউ আই ইন্টু ডিজাই। আচ্ছা, এবারে এই যে ডিজির এই যে ইকুয়েশনের সামেশন ওভার আই মিউ আই ডি এনআই ছিল, এই ডি এনআই এর জায়গায় তুমি নিউ আই ইন্টু ডিজাইটা বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, ডিজিটা হচ্ছে সামেশন ওভার আই মিউ আই নিউ আই ইন্টু ডিজাই। মানে এই যে ইকুয়েশনটা ছিল, এই ধরো একটা ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনতে তুমি কি পাচ্ছ, আগে এটা লিখে দিতে চাই, ফ্রম ইকুয়েশন 1 and 2 ডিজি হচ্ছে সামেশন ওভার আই মিউ আই নিউ আই ইন্টু ডিজাই। তা দেখো, এখানে ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, এটা হয়ে যাচ্ছে সামেশন ওভার আই নিউ আই মিউ আই, সেটা তোমার ডেল্টা জি এর সঙ্গে সমান হয়ে গেল। মানে আমি এখানে এই ডি যাই দিয়ে ভাগ করলাম, আর আগেই আমি বলেছিলাম এখানে টেম্পারেচার প্রেশারকে কনস্ট্যান্ট দেখেছি, তা কি হচ্ছে ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, সেটা হয়ে যাচ্ছে সামেশন ওভার আই নিউ আই মিউ আই। ঠিক আছে, তাহলে এবারে এই যে সামেশন ওভার আই নিউ আই মিউ আই, এটা কি, এটা হচ্ছে কোন একটা রিয়াকশনের জন্য, এটাই তো গিবস এনার্জি অফ দ্য রিয়াকশন। তোমরা একদম শুরুতে মানে কেমিক্যাল কাইনেটিক্স কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ফার্স্ট লেকচারে ডেল্টা জিটা এইভাবেই লিখেছিলে, ডেল্টা জি সমান সামেশন ওভার আই নিউ আই মিউ আই। এবারে দেখবে এই প্রোডাক্টের জন্য স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট পজিটিভ, রিঅ্যাকট্যান্টের জন্য নেগেটিভ বলে আমরা এইরকম ভাবে লিখেছিলাম না, যে প্রোডাক্টগুলো ছিল তাদের কেমিক্যাল পোটেনশিয়াল মাল্টিপ্লাইড বাই স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট ডট 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 মাইনাস রিঅ্যাকট্যান্টের কেমিক্যাল পোটেনশিয়াল মাল্টিপ্লাইড বাই স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট। তার মানে বেসিক্যালি সামেশন ওভার আই নিউ আই ডি নিউ আই মিউ আই।
তাহলে এইটা হবে। তাহলে দেখো, তাহলে ডেল জি বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার সেটা হচ্ছে ডেল্টা জি এর সঙ্গে সমান। মানে গিবস এনার্জি অফ রিয়াকশন সেটা হচ্ছে এই রেট অফ চেঞ্জ অফ গিবস এনার্জি উইথ রেসপেক্ট টু অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন কনস্ট্যান্ট টেম্পারেচার তার সঙ্গে সমান। আর এর যে নেগেটিভটা মাইনাস ডেল্টা জি বা মাইনাস ডেল জি বাই ডেল জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার একে বলা হয় রিয়াকশন অ্যাফিনিটি। এটাকে বলা হয় রিয়াকশন অ্যাফিনিটি। মাইনাস ডেল্টা জি বা মাইনাস ডেল জি বাই ডেল জি এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার একে বলা হয় রিয়াকশন অ্যাফিনিটি। আর এবারে দেখো, তাহলে ডেল্টা জিটা কি, তাহলে জি ভার্সেস জাই প্লটের স্লোপ রিপ্রেজেন্ট করছে। তাহলে এবারে যদি ডেল্টা জিটা নেগেটিভ হয়, অর্থাৎ ডেল জি বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার লেস দেন 0 হয়, তার মানে জি ভার্সেস জাই প্লটের স্লোপটা যদি নেগেটিভ হয় তখন কি হবে, ফরওয়ার্ড রিয়াকশন করবে। আর ডেল্টা জি নেগেটিভ হলে তো মানে ফরওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা স্পন্টিনিয়াস হয়। তা ডেল্টা জি নেগেটিভ যদি হয়, অর্থাৎ তুমি যখন জি ভার্সেস জাই প্লট করবে তার স্লোপটা যখন নেগেটিভ হবে তখন ফরওয়ার্ড রিয়াকশন করবে। আচ্ছা, যখন ডেল্টা জিটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ জি ভার্সেস জাই প্লট যদি করা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে, তার স্লোপটা যদি পজিটিভ হয় তাহলে সেটা ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে। আর ডেল্টা জি যখন 0 হবে, অর্থাৎ ডেল জি বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার সেটা 0 হবে, তখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। আর ডেল জি বাই ডেল জি এর কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা দেখবো যে জিটা জাইয়ের সঙ্গে কমতে থাকে, অর্থাৎ যখন তোমার ওটা মিনিমাতে যাবে, জি ভার্সেস জাই প্লট যখন মিনিমা দিয়ে পাস করবে, হ্যাঁ, মিনিমাম পয়েন্টে হচ্ছে ডেরিভেটিভটা 0, তখন ডেল্টা জিটা 0 হবে, তখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড। তাহলে এই পর্যন্ত প্রথমে বোঝো, তারপর আমি মানে একটা ছবিতে আসবো যেটা একটা কঠিন। তাহলে এইখান থেকে আমি যে ডেরিভেশনটাকে করলাম কোনো অসুবিধা আছে কিনা দেখে নাও, মানে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নাও। দেখে নিয়ে আপ টু দিস পার্ট পর্যন্ত যে আমি কনক্লুশনটাকে করলাম, সেই কনক্লুশনটা কারো কোনো অসুবিধা আছে কিনা একটুখানি দেখো প্রথমে। দেখে নাও, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, করে কোনো জায়গায় অসুবিধা থাকলে আমায় বলো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? ঠিক আছে, আজ এবারে ছবি দেখো। দেখো, আমি জি ভার্সেস জাই প্লট করছি। যখন রিয়াকশন শুরু হচ্ছে তখন অ্যাডভান্সমেন্ট রিয়াকশনটা 0 হয়, আর যখন রিয়াকশন শেষ হচ্ছে তখন অ্যাডভান্সমেন্ট রিয়াকশনটাকে 1 ধরতে হয়। জি ভার্সেস জাই প্লট করলে ঠিক এরকম ধরো তিনটে সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে তোমার এই দেখো, রিয়াকশন থেকে যখন প্রোডাক্টে গেল, জিটা কমে কমে একটা মিনিমা দিয়ে এখানে গিয়ে পৌঁছালো। অথবা এরকম সিচুয়েশন হতে পারে সেকেন্ডটায়, যে রিয়াকশনটা মানে শুরুতে গিবস এনার্জিটা কম, সেটা গিবস এনার্জিটা বেশি, এরকমও হতে পারে। আবার দুদিকে তোমার সমান হতে পারে। তাহলে যাই হোক না কেন, যে কোনো একটা টিপিক্যাল ছবি তুমি দেখো। দেখো এই যে ছবিতে এই যে বাঁ দিকটা মানে মানে এটা শুরুর দিকটা পরিষ্কার দেখতে পাচ্ছ, জি ভার্সেস জাই প্লটের স্লোপটা নেগেটিভ। তার স্লোপটা নেগেটিভ হয় মানে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা কন্টিনিউয়াসলি ঘটছে। আবার এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের পরে যখন দেখছো, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে জাই বাড়ার সাথে সাথে জিটা বাড়ছে, অর্থাৎ স্লোপটা হচ্ছে পজিটিভ। স্লোপটা যদি পজিটিভ হয় তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশন রিয়াকশনটা ঘটবে। তো যখন বাঁ দিকে থাকছি ফরওয়ার্ড ডিরেকশনে রিয়াকশনটা ঘটছে, আর যখন ডান দিকে যাচ্ছি তখন ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটছে। করে একটা পার্টিকুলার পয়েন্টে কি হলো, পার্টিকুলার পয়েন্টে দেখো এটা ইকুইলিব্রিয়ামে এলো, যেখানে মিনিমা দিয়ে গেছে, অর্থাৎ ডেল জি বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা 0 হচ্ছে। তাহলে হেডটি ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্ট করে। প্রত্যেক ক্ষেত্রেই তাই। এই জায়গায় মানে এই 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 শেষের ছবিটা থেকে বাঁ দিকে দেখো স্লোপটা নেগেটিভ, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা ঘটবে। ডান দিকে স্লোপটা পজিটিভ, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিরেকশনে প্রসেসটা ঘটবে। করে কোথায় থামবে না ইকুইলিব্রিয়ামে, যেখানে তোমার স্লোপটা 0 হচ্ছে। ঠিক সেখানটা এই পরের ক্ষেত্রেও তাই জিনিস। তাহলে এবারে কোন রিয়াক্ট্যান্ট থেকে কোন প্রোডাক্ট হচ্ছে তার উপরে তো সার্টেনলি নির্ভর করবে যে রিয়াক্ট্যান্টের গিবস এনার্জি বেশি নাকি প্রোডাক্টের গিবস এনার্জি বেশি, নাকি দুটোই সমান।
সেখানে আমি তিনটে সিচুয়েশনের কথাই বলেছি। প্রথমটা হচ্ছে রিয়াক্ট্যান্টে গ্রিসপ এনার্জি বেশি, প্রোডাক্টের কম। সেখানটা রিয়াক্ট্যান্টে গ্রিসপ এনার্জি কম, প্রোডাক্টেরটা বেশি। আর পরেরটাই হচ্ছে যে দুটোরই সমান। তাহলে যে ধরনের সিচুয়েশন হোক না কেন, তাহলে আমি জাস্ট যে কেসটা এখানে বলেছি আর কি, যে কখন তোমার ফরওয়ার্ড রিয়াকশন ঘটবে, কখন ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে এবং কখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হবে, সেটাই ছবি থেকে পরিষ্কার। ঠিক আছে, হলো? বুঝতে পেরেছো? ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবারে আর লাস্ট দুটো পেজ আমরা করব, সেটা হচ্ছে যে তোমার এই যে ইকুইলিব্রিয়াম টিকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে, এইটা একটুখানি ভালো করে বোঝার দরকার আছে। একটু ভালো করে বুঝবো মানে যে ওই যে জি ভার্সেস জাই প্লটের স্লোপটা যখন জিরো হচ্ছে, অর্থাৎ জি ভার্সেস জাই প্লট যখন তোমার মিনিমা দিয়ে যাচ্ছে, সেটা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করছে, সেইটা একটুখানি ভালো করে আমি বোঝার চেষ্টা করছি। দেখো, ফ্রম অ্যাডিটিভিটি রুল জিটা কত, সামেশন ওভার আই এন আই মিউ আই। তোমরা জানো যে অ্যাডিটিভিটি রুল আমরা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনে একদম ফার্স্ট ক্লাসের একদম শেষে বলেছিলাম যে যেহেতু মিউ আইটা হচ্ছে পার্শিয়াল মোলার গ্রিসপ এনার্জি, সেই জন্য ফ্রম অ্যাডিটিভিটি রুল জি ইকুয়াল টু সামেশন ওভার আই এন আই মিউ আই। এটা আমি লিখছি সামেশন ওভার আই এন আই, মিউ আই এর জায়গায় মিউ আই স্টার প্লাস মিউ আই মাইনাস মিউ আই স্টার, মানে একটা যেটাকে যোগ করেছো সেটাকে তুমি বিয়োগ করে দিয়েছো। প্রথম পার্টটা হলো সামেশন ওভার আই এন আই মিউ আই স্টার প্লাস সামেশন ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার। আচ্ছা দেখো, এই ডান দিকের কোয়ান্টিটি ইজ নাথিং বাট গ্রিসপ এনার্জি অফ মিক্সিং। কারণ আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য গ্রিসপ এনার্জি অফ মিক্সিং বের করেছিলাম না, সেখানে দেখবে এটা করা হয়েছে সামেশন ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার। এইটা বেসিক্যালি হচ্ছে গ্রিসপ এনার্জি অফ মিক্সিং, যেখানে মিউ আই স্টারটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর আইএইচ কম্পোনেন্ট। সেই জন্য সামেশন ওভার আই এন আই মিউ আই স্টারটা হচ্ছে, যদি এটা পিওর সাবস্টেন্স হিসেবে থাকতো তখন তার গ্রিসপ এনার্জি ভ্যালুটা জি ইকুয়াল টু জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং। আর এবার আমি ডেরিভেটিভ করছি জাইগের রেসপেক্টে, কিপিং টেম্পারেচার এন্ড প্রেসার এজ কনস্ট্যান্ট। ডেল জি বাই ডেল জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, সেটা হয়ে গেল ডেল জি স্টার বাই ডেল জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার প্লাস হচ্ছে ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেল জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। মানে এটা পরিষ্কার, জাইগের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, কিপিং টেম্পারেচার প্রেসার এজ কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে ইকুইলিব্রিয়ামে কি হলো না, ইকুইলিব্রিয়ামে তো ডেল জি বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা জিরো। তার মানে তখন কি হচ্ছে, ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, সেটা ডেল জি স্টার বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার তার সঙ্গে সমান হতে হবে, বাট অপোজিট ইন সাইন। ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, সেটা হয়ে গেল মাইনাস ডেল জি স্টার বাই ডেল জি এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যে ইকুইলিব্রিয়ামটা কখন অ্যাটেন্ড করবে না, ইকুইলিব্রিয়ামটা পরিষ্কার হচ্ছে যেখানে স্লোপ অফ ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এটা ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই, এটা তো এন্ট্রপি অফ মিক্সিং, গ্রিসপ এনার্জি অফ মিক্সিং, গ্রিসপ এনার্জি অফ মিক্সিং ভার্সেস জাই প্লট হলো, তার যে স্লোপটা এটা জি স্টার ভার্সেস জাই প্লটের স্লোপের সঙ্গে সমান হবে, বাট অপোজিট ইন সাইন। তখনই হচ্ছে এই কন্ডিশনটা অ্যাচিভ করবে, তখন ডেল জি বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা জিরো হবে, তখন হচ্ছে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ। তার মানে at equilibrium, slope of delta G mixing versus J plot will be equal but opposite in sign to that of G star versus J plot. তাহলে এটা খেয়াল করো। তাহলে এবারে এই ছবিটা একটু ভালো করে দেখো, একটু খুব ভালো করে ছবিটাকে দেখো। দেখো, আমি এই ওয়াই অ্যাক্সিস বরাবর জি স্টার মানে জি বা জি স্টার বা ডেল্টা জি মিক্সিং সবাইকেই প্লট করব, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বা জাই প্লট করব। ঠিক আছে, আর টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রেখেছি। আচ্ছা, প্রথম এই যে ছবিটা, এই যে একটা মানে এবার আচ্ছা আমি একটা টিপিক্যাল সিচুয়েশন করছি যেখানে রিয়াক্ট্যান্টের গ্রিসপ এনার্জিটা কম, প্রোডাক্টের গ্রিসপ এনার্জিটা বেশি আছে। জানে এই যে এখানে যে তিনটে সিচুয়েশন বলেছিলাম, আমি এই সিচুয়েশনটাকে নিয়ে ভাবছি আর কি। তিনটে সিচুয়েশনের ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা একই, তবে ঝামেলার সিচুয়েশনটা হচ্ছে এইটা, এরকম একটা ধারণা থাকে যে তোমার রিয়াক্ট মানে গ্রিসপ এনার্জি কমে যায় তো কোনো একটা স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে,
তাহলে রিয়াক্ট্যান্ট থেকে যদি প্রোডাক্টে যেতে হয় তাহলে সার্টেনলি প্রোডাক্টের গিভস এনার্জিটা রিয়াক্ট্যান্টের থেকে কম হতে হবে। ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের গিভস এনার্জিটা বেশি হওয়ার পরেও হচ্ছে রিয়াকশনটা কিছুটা প্রসিড করে, ঠিক আছে, হয়তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কম হবে কিন্তু কিছুটা প্রসিড করবে। সেখানে মোস্ট যে ডিফিকাল্ট সিচুয়েশনটা যেখানে জি স্টার প্রোডাক্টটা গ্রেটার দেন জি স্টার রিয়াক্ট্যান্ট, তার জন্য হচ্ছে আমি পুরো ব্যাপারটাকে দেখছি। তাহলে তাহলে দেখো প্রথম যে সিচুয়েশন, এই যে কালো যে ছবিটা আছে, কালো লাইনটা, এইটা হচ্ছে একটা পিওর অবস্থায় গিভস এনার্জি ভার্সেস যাই প্লট করলে এরকম দেখতে হবে। মানে এ থেকে তোমার দিতে যাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে এই এই যে কালো ছবিটা যেটা, এইটা হচ্ছে তোমার হচ্ছে জি স্টার ভার্সেস যাই প্লটের ছবি। আচ্ছা, ভালো। আর এবারে এক্সপেরিমেন্টাল যে ছবিটা সেটা কেমন দেখতে, মানে তুমি যদি জি এর প্লটটাকে করো, মানে এটা ধরো জি, এ ধরো জি, এটা জি ভার্সেস যাই প্লট করলে একটা টিপিক্যাল সিচুয়েশন এই হচ্ছে ছবিটা, ঠিক আছে। আর এবারে ডেল্টা জি মিক্সিং দেখো, ডেল্টা জি মিক্সিং এর ছবি কেমন, এই যে এই নিচে যেটা আছে, যে ধরো এইটাকে তুমি জিরো ভ্যালু ধরো, এই ভ্যালুটাকে জিরো ভাবো তুমি, তাহলে এই যে কালো যে ছবিটা আছে এটা বেসিক্যালি ডেল্টা জি মিক্সিং এর ছবি। তোমরা আইডিয়াল গ্যাস মিক্সচার যদি হয় তাহলে তোমার মনে আছে ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম হয় যখন তোমার ইকুইমোলার মিক্সচার, অর্থাৎ এইরকম একটা ছবি তুমি পাবে ডেল্টা জি মিক্সিং এর ক্ষেত্রে, যেটা তোমার জিরো থেকে আস্তে আস্তে এটা নেগেটিভ হয়ে তারপর আবার জিরোর দিকে যাচ্ছে। আচ্ছা, এবারে প্রথমেই যে জিনিসটা দরকার, জিটা কি, জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং, জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং, যেখানে ডেল্টা জি মিক্সিং তো অলওয়েজ নেগেটিভ, তার মানে এইটা হলো জি স্টার, এই যে কালো ছবিটা, আর এই যে এই যে নিচের যে কালো ছবিটা সেটা ডেল্টা জি মিক্সিং, তাহলে ডেল্টা জি এর ছবিটাকে এটা পেয়েছি আমি কি করে পেয়েছি, এই দুটো যোগ করে, তাহলে জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং যোগ করে যে ছবিটা পেলাম সেইটা হচ্ছে এই যে তোমার ব্লু লাইন দিয়ে তোমার আঁকা আছে, ব্লু লাইন দিয়ে আঁকা। তাহলে প্রথমে এই যে ছবিটা, যেটা আমি আগের ক্ষেত্রে যা শুধুমাত্র ছবিটা এঁকে দিয়েছি, এই যে শুধুমাত্র ছবিটা এঁকে দিয়েছি, আমি যখন ম্যাথামেটিক্যালি দেখলাম জিটা হচ্ছে জি স্টার প্লাস ডেল্টা জি মিক্সিং, তাহলে যখন আমি জি ভার্সে যাই প্লট করবো তখন তো জি স্টার এবং ডেল্টা জি মিক্সিং দুটোকে যোগ করবো, যোগ করে জায়গের রেসপেক্টে লিখবো, লিখলে তুমি এরকম একটা ছবি পেয়ে যাবে। তা তিনটে ছবি প্রথমে তুমি বুঝলে, একটা হচ্ছে দেখো এই যে ছবিটা, আমি আবার বলছি এই যে ছবিটা যেটা আমি দেখাচ্ছি, দেখো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার জি স্টার ভার্সে যাই প্লট, এই যে ছবিটা এটাকে ডেল্টা জি মিক্সিং ভার্সেস যাই প্লট, আর এই যে ছবিটা, এই যে ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার জি ভার্সেস যাই প্লট। তাহলে জি ভার্সেস যাই প্লটটা পেতে গেলে তোমার জি স্টারের সঙ্গে ডেল্টা জি মিক্সিং যোগ করে তুমি ছবিটাকে পাচ্ছ। এই পর্যন্ত ব্যাপারটা প্রথমে বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই যে জি ভার্সেস যাই প্লটটা, যে জি স্টার ভার্সেস যাই প্লট আর ডেল্টা জি মিক্সিং ভার্সেস যাই প্লট, এই দুটো পেলে তুমি আঁকতে পারবে, জাস্ট দুটোকে যোগ করে তুমি সেটা বুঝলে প্রথমে। আর এবারে কি হচ্ছে দেখো, এবারে হচ্ছে তুমি এই যে এ বি এই যে লাইনটা, তাহলে আমি যদি এই এ পয়েন্ট থেকে যাই এর সঙ্গে প্যারালাল একটা লাইন টানতাম, এই যে লাইনটা প্যারালাল লাইন যেটা টেনেছি, এই যে এই যে লাইনটা টেনেছি, এই যে লাইনটা টেনেছি, তাহলে এই দিকে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এর এই লাইন বরাবর যদি একটা রিফ্লেকশন নিয়ে আমি এ বি প্রাইমটা পাই, তাহলে এ বি আর এ বি প্রাইম সেটা হচ্ছে এর রেসপেক্টে যে এই যে প্যারালাল লাইনটা তার রিফ্লেকশন। তাহলে দেখো এদিকে অ্যাঙ্গেলটা থিটা হলে তাহলে এদিকে অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এদিকে অ্যাঙ্গেলটা থিটা, সরি এদিকের অ্যাঙ্গেলটা থিটা হলে এটাকে মাইনাস থিটা বলবো, কারণ মানে অ্যাঙ্গেলের পরিমাণটা থিটা কিন্তু এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ক্লক হচ্ছে যে এটা মাইনাস থিটা। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে কালো লাইনটা যেটা আমি এবি বলছি তার স্লোপ যা হবে, আর এই যে সবুজ লাইনটা এ বি প্রাইম বলছি তার স্লোপটা সমান বাট অপোজিট ইন সাইন হবে। মানে এ বি তার স্লোপটা যা হবে সেটা বেসিক্যালি ডেল জি স্টার বাই ডেল জাই এর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, হ্যাঁ, তার স্লোপটা হচ্ছে এম, সেটা হচ্ছে ট্যান থিটা। এবারে এখানে কি হচ্ছে, থিটাটা মাইনাস থিটা যখন তুমি করে দিচ্ছ তাহলে স্লোপটা হয়ে গেল কত, মাইনাস এম হলো, অর্থাৎ এ বি প্রাইমের স্লোপটা হচ্ছে এই যে ডেল জি স্টার বাই ডেল জি এর কনস্ট্যান্ট টেম্পারেচার তার নেগেটিভটা, ঠিক আছে। তাহলে এ বি প্রাইমটা হচ্ছে
ডেল জি স্টার, এই যে এখানে এবি যে স্ট্রেট লাইনটা ছিল তার স্লোপটা হচ্ছে ডেল জি স্টার বাই ডেল জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, আর যেটা এ বি প্রাইমটা হলো তার স্লোপটা হচ্ছে আগেরটা সমান বাট অপোজিট ইন সাইন। আর এবারে এ বি প্রাইম তার প্যারালাল তুমি প্রচুর লাইনের কথা ভাবো, ধরো এ ডবল প্রাইম বি ডবল প্রাইম, এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম, আর ওই তুমি আঁকতে পারতে, এরা সব প্যারালাল। তাহলে এ বি প্রাইমের সঙ্গে প্যারালাল কতগুলো আমি লাইন টানলাম। আচ্ছা প্যারালাল লাইন হলে তাদের স্লোপটা কি হবে? একই হয়। তাহলে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম সেটা প্যারালাল টু এ বি প্রাইম, সেখানে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইমের স্লোপটাও হচ্ছে তোমার এই যে এ বি প্রাইমের স্লোপ তার সঙ্গে সমান। আবার এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম করলে তারও স্লোপটা হচ্ছে তোমার হচ্ছে ওই মাইনাস ডেল জি স্টার বাই ডেল জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এভাবে এগোচ্ছে। আর এবারে দেখো এই যে এ ট্রিপল প্রাইম বি টাইপ ট্রিপল প্রাইমের মজাটা কি, হ্যাঁ এইটা তোমার এই যে ডেল্টা যে মিক্সিং বক্সের যাই প্লট আছে তার তোমার ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো এই যে কালো লাইনটা আছে ডেল্টা জি মিক্সিং বক্সে যাই পাও, তাহলে এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম এ স্ট্রেট লাইনটা দেখে জাস্ট টাচ করে চলে যাচ্ছে, অর্থাৎ এটাতে আমার বেসিক্যালি এটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে দেখো ডেল্টা জি মিক্সিং বক্সে যাই প্লটের স্লোপটা কন্টিনিউয়ালি পাল্টাচ্ছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে, এই যে পার্টিকুলার পয়েন্টে, হ্যাঁ তুমি যেটা হলো এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম সেইটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং বক্সের যাই প্লটের একটা ট্যানজেন্ট হলো, এবং সেই ট্যানজেন্টের স্লোপটা কি ডেল্টা জি মিক্সিং বাই ডেল জাই যাই ইকুয়াল টু যাই ইকুইলিব্রিয়াম, সেটা কত? সেটা দেখো সেটা হচ্ছে এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইমের স্লোপ, আর এ ট্রিপল প্রাইম বি ট্রিপল প্রাইম স্লোপটা কত? মাইনাস ডেল্টা জি স্টার বাই ডেল জাই আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। দেখো এই কন্ডিশনটা অ্যাচিভ করলো। তার মানে তুমি প্রথমে এ বি তার স্লোপটা পেলে, তার রিফ্লেকশন নিলে এ বি প্রাইম, তাদের স্লোপগুলো সমান বাট অপোজিট ইন সাইন। এ বি প্রাইমের প্যারালাল লাইনগুলো টানলে তাদের স্লোপটা এ বি প্রাইমের সঙ্গে সমান হবে। এই প্যারালাল লাইনের মধ্যে একটা লাইন হলো যেটা ডেল্টা জি মিক্সিং যাইপথের হচ্ছে ট্যানজেন্ট। তাহলে যে পয়েন্টে ট্যানজেন্টটা তুমি টানছো ধরো যাই ইকুইলিব্রিয়াম পয়েন্টে, তখন দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো। আর এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেলে কি হচ্ছে দেখো পরিষ্কার, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাওয়া মানেই হচ্ছে ডেল জি বাই ডেল জাই আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারটা 0 হয়ে যাচ্ছে। তার মানে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে গেছে। তার মানে ইকুইলিব্রিয়ামটা কোথায় অ্যাটেন্ড করলো? যাই ইকুইলিব্রিয়ামে। দেখো পরিষ্কার সেই ইকুইলিব্রিয়ামে এই যে জি ভার্সেস যাই প্লটটাও তোমার একটা মিনিমা দিয়ে গেছে। ঠিক আছে? তাহলে দেখো এই যে তুমি এইটা তুমি একটা জিওমেট্রিক একটা মানে পেলে, এই যে এক্সপ্রেশনটা তুমি বের করেছিলে যে কখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে না, যখন এইটা ইকুয়াল টু এটা হচ্ছে। তো ছবিতে আমি পরিষ্কার দেখালাম যে ওই কন্ডিশনটা কি করে অ্যাকচুয়ালি অ্যাটেন্ডটা করি। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? এটা ধীরে ধীরে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? এই এই ছবিটার জায়গাটা একটুখানি কমপ্লিকেটেড, কিন্তু ছবিটা দেখো পরিষ্কারভাবে বলেছি আমি। হুম, এটা একটুখানি নিজে নিজে ছবিটাকে দেখে দেখে একটু ধাঁতিয়ে ধাঁতিয়ে করলে তুমি বুঝতে পারবে যে আমি একটু কি বলতে চেয়েছি, এবং পরিষ্কার যা যা লেখার দরকার এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে, অসুবিধা হবে না কিছু। হয়েছে? ঠিক আছে? তো দেখো এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যেগুলো পড়ানোর কথা আমাদের পড়ানো হয়ে গেল। আমরা আর একটা ক্লাস কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে দেব, একটাই ক্লাস যেখানে না এই বেশ কিছু মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস থাকে, বেশ শক্ত শক্ত নিউমেরিক্যাল প্রবলেমও প্রচুর আছে। মানে একটা পার্টিকুলার রিয়াকশন দিয়ে দিয়েছে, সেখান থেকে সব অনেক রকমের নিউমেরিক্যাল প্রবলেম তোমার থাকে। তাহলে আমরা পরের দিনে জাস্ট কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা ফুল ক্লাস দেব শুধুমাত্র বিভিন্ন রকমের প্রবলেমস গুলোকে করার জন্য। তারপর আমি আয়নিক ইকুইলিব্রিয়ামে যাব। তাহলে ভেরিয়াস রিয়াকশনস এন্ড এক্সপ্রেশনস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ সেখানে এফেক্ট অফ টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন ইনার গ্যাস ইত্যাদি ইত্যাদি আর কি, মানে বিভিন্ন মানে স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে তার যে টেম্পারেচার প্রেসারের ডিপেন্ডেন্স, ইনার গ্যাসের ডিপেন্ডেন্স, কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্স, হ্যাঁ সেইগুলো আমাদের পরের দিন আলোচনা করতে। তাহলে আমরা এই পর্যন্ত করলাম আজকে। আমি এন্ড অফ লেকচার 2 এভাবে নাম দিচ্ছি। তাহলে এইটা ওই আগের দিনের ক্লাসের তো পিডিএফটা পেয়ে গেছো, ওইটা ভালো করে করে নাও। তারপরে আজকে যেটা বললাম এটা ভালো করে করে নাও, তাহলে তোমার এই দুটো ক্লাসের মানে মূলত আজকের ক্লাসটা
হ্যাঁ, এটাকে তুমি ভালো আজকের না গত দিনের ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট। মানে এই যে মূলত যে দুটো ক্লাস, এই দুটো ক্লাস ধরে যে এক্সপ্রেশনগুলো পেয়েছো খুব ভালো করে দেখো। লাসাতিলের প্রিন্সিপালটা খুব ভালো করে দেখো। তাহলে আমাদের যেটা সুবিধা হবে যে আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি প্রপারলি বুঝতে পারবো। পরের দিন আমাদের পুরোটাই হবে হচ্ছে প্রবলেমস নিয়ে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আরেকটা ক্লাস দেবো, জাস্ট সেখানে প্রবলেমস করে ডিসকাস। ঠিক আছে?